This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার উপনির্বাচনের ফল আমরা দেখেছি যে ৬-৬ তৃণমূল কুপকাত পদ্ম আর তারপর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের মুখ করার সওয়াল করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইগো ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের মুখ করুন। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকদের উদ্দেশ্যে বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন কল্যাণ, শুনুন। আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। জাতীয় স্তরে এই জোটে যেমন কংগ্রেস রয়েছে, তেমনি তৃণমূল রয়েছে, তেমনই রয়েছেন বামেরা, এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। আমি বামেদের প্রতিক্রিয়া নেব। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছে। কিভাবে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে আপনারা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন ওরা দলের লোকেরাই তো মানে না, ওর দলের লোকেরাও মানে না। হাস্যকর একটা জায়গায় ক্যারেক্টারে নিজেকে পৌঁছে দিয়েছেন, সবাই বুঝতে পারছেন। পাটিগণিতের অঙ্কটা যদি কেউ ভুলে যায় তাহলে কিছু করার নেই। সংখ্যার বিবেচনায় 100 যে 2-এর ঘরের সংখ্যার চেয়ে অনেক বেশি, এই পাটিগণিতের অঙ্কটা ওরা খেয়াল নেই। আমি শুধু বলবো, বোঝা গেল কল্যাণবাবুর কথায় যে তৃণমূল ইন্ডি জোটে আছে, INDI ব্লকে আছে, বোঝা গেল। যেখানে তৃণমূল নেই সেখানে ওরা INDI তে আছে। আর এটা তো আমার যতটুকু ধারণা একেবারে মোদির কণ্ঠস্বরের সঙ্গে মিলছে। মোদির কণ্ঠস্বর হচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রী, তাকে সরিয়ে দাও। তৃণমূলের নেতারাও এখন বলছে তাজিয়া ভাইপোকে নিয়ে এসো, ভাইপোকে এখানে নিয়ে আসলে দিল্লির বিজেপির লাভ হয়। আর দিল্লির বিজেপির লাভ হয় যদি মমতাকে বিজেপি বিরোধী একটা মুখ করা যায়, তাহলে পক্ষেও RSS, বিরুদ্ধেও RSS, পক্ষে RSS এর মোদি, বিরুদ্ধে RSS এর সুখ্যাতি সম্পন্ন মমতা। বেশ, অনেক ধন্যবাদ। কল্যাণ সেই কথাই বলছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম আইচ রায়। সৌমদা, কিভাবে দেখবেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করার বার্তা দিচ্ছেন তিনি। যেহেতু উনি এইসব আলোচনাটা, উনি এইসব কথাবার্তা সৌগত বাবু, হুমায়ুন বাবুকে একটু বোঝান না। নিচের তলে ঘামাসান লড়াই হচ্ছে, কালীঘাট আর কামাক্ষীর লড়াই। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে। নিজের দলের লোককে বোঝাতে পারছে না পশ্চিমবঙ্গের মধ্যে ভারত নিয়ে চিন্তা। আসলে বাংলায় একটা কথা আছে না, কুচুরো আবার শীত হয়ে শোয়ার স্বপ্ন দেখে। আদানির বিরুদ্ধে একটা কথা বলতে বলুন না, বিজেপির বিরুদ্ধে, আদানির বিরুদ্ধে চুপ করে বসে আছে। এদের চরিত্র আমরা জানি, রাজনৈতিক পলিটিক্যাল আসলে নিজেদের এসব বলে ফ্রাস্ট্রেশন ঢাকার চেষ্টা করছেন। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম আইচ রায়ের সঙ্গে। আমরা আরো একবার শুনবো যে এই INDI অর্থাৎ ইন্ডি জোটের মুখ করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একবার শোনা যাক। আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যেরই সমালোচনা শোনা গেল ইন্ডি জোটের অন্যান্য শরিক দলগুলির মুখে। উপনির্বাচনে বিরোধীদের ক্লিন সুইপ করে আরো আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির এখন। ফেরাদ হাকিমের মন্তব্য, আগেই জানতাম উপনির্বাচনে 6টি কেন্দ্রেই জিতবে তৃণমূল কংগ্রেস। 2026-এ আমরা 260টির বেশি আসনে জিতব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই বাংলার মানুষের আস্থা। কি বলছেন ফেরাদ হাকিম, শুনুন। আমরাও জানতাম, আমি তো প্রেসে আগেও বলেছি যে 6টায় 6টা জিতব।
এটা তো আমরা জানতাম। আমি তো নিজে বাই ইলেকশনের প্রচার করে মানুষের দেখেছি যে কীভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা, মমতা ব্যানার্জির প্রতি তাদের কীভাবে আস্থা। এই আস্থার উপরেই আমি আপনাকে এখন বলে যাচ্ছি, এটা বিগত 6টায় জিতেছি, 26-এ 260টার ওপরে জিতবে। অন্যদিকে বিজেপির কি অবস্থান? বিজেপি উপনির্বাচনে 6 বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতেই হার হয়েছে তাদের। হারোয়া, সিতাইয়ে জামানত জব্দ পরদিনই সাফাই সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতির দাবি, হারোয়ায় তাদের ভোটার নেই, তবে 2026-এ সিতাই বিধানসভায় বিজেপি জিতবে, সেই ফর্মুলাও জানা রয়েছে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার। হারোয়াতে যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি ভারতীয় জনতা পার্টির ভোটার নেই। সিতাই আমি এটুকু বলতে পারি, সিতাই সামনেবার 26 আমরা জিতবো। ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা বাইরে বলার বিষয় নেই, বিজেপি জয়লাভ করবে, এটুকু আমি বলতে পারি। তবে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য উপনির্বাচনে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছেন। তার দাবি, উপনির্বাচনের রায়ের সঙ্গে 26-এর কোনো মিল নেই। তৃণমূলের চুরি, ছাপ্পা, পুলিশের সন্ত্রাস রোখার চেষ্টা হবে। শিক্ষিত মানুষকে একজোট করে বুথে বুথে এগোনোর আহ্বান শুভেন্দু অধিকারীর। শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে, সনাতনীদের এক করে বুথে বুথে, বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি, ছাপ্পা, পুলিশি সন্ত্রাস, রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি। এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই। 19-এ খড়গপুর কালিয়াগঞ্জে বাই ইলেকশনে টিএমসি জিতেছিল, কিন্তু 21 সালে 2টো সিটেই বিজেপি। এ তো গেল এই রাজ্যের কথা, এই রাজ্যে বিজেপির অবস্থান। কিন্তু যদি মহারাষ্ট্রে দেখা যায়, সেখানে তো অঙ্ক ঘুরে গেছে। মাত্র 5 মাসে মহারাষ্ট্রে হাওয়া ঘুরিয়ে দিয়েছে বিজেপি। লোকসভা ভোটে মহারাষ্ট্রে 48 আসনের মধ্যে 30টিতে জিতেছিল কংগ্রেস নেতৃত্বাধীন মহা আঘাড়ি। 150-এরও বেশি বিধানসভায় এগিয়েছিল কংগ্রেস, শরদপন্থী এনসিপি এবং উদ্ধবপন্থী শিবসেনা। সেই পরিস্থিতি থেকে এক পেশে জয় বিজেপির। 150-টিরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 132টিতে জয়লাভ করেছে বিজেপি। জোট জিতেছে 230টি আসনে। বিরোধী দল হওয়ার মতো সংখ্যা জোগাড় করতে পারেনি মহা অঘাড়ির 3টি দল। কিভাবে খেলা ঘোরালো বিজেপি? রাজনৈতিক বিশেষজ্ঞরা 3টি ফ্যাক্টরের কথা বলছেন এক্ষেত্রে। 1, লক্ষ্মীর ভান্ডারের মতো লড়কি বাহিন প্রকল্প, যাতে দীপাবলির আগে 2.5 কোটি মহিলার অ্যাকাউন্টে 7,500 টাকা করে জিতেছে তারা, এবং তার সঙ্গে একের পর এক জনমুখী প্রকল্প। 2, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্লোগান, এক হ্যায় তো সেফ হ্যায়, যা হিন্দু সমাজে প্রভাব ফেলেছে। রাহুল গান্ধীর জাত গণনার আবেদনের থেকে মহা আঘাড়ির 5 প্রতিশ্রুতি মোদীর স্লোগানের সামনে কিছুই দাঁড়াতে পারেনি। এবং 3, মানে শেষ ফ্যাক্টর, দেবেন্দ্র ফডনবিসের তুখোড় সাংগঠনিক ক্ষমতা। তাকে ইতিমধ্যেই বিজেপির নতুন চাণক্য হিসেবে ডাকা শুরু হয়ে গিয়েছে। যদিও ফডনবিসের নিজের ভাষায় তিনি আধুনিক অভিমন্যু, যিনি চক্রব্যূহ ভেদ করতে চান। आज महाराष्ट्र में विकासवाद की जीत हुई है। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है। मैंने पहले ही कहा था कि मैं आधुनिक अभिमन्यु हूँ, चक्रव्यूह को भेदना जानता हूँ। हमने चक्रव्यूह को भेदा है। इस विजय में मेरा बहुत छोटा उसमें मैं समझता हूँ कि सहभाग है। एक ये हमारी जो पूरी टीम है, इस टीम ने इस विजय को लाया है। जैसे हमने सीटों का बंटवारा हुआ, हमें कोई मतभेद हमारे में नहीं थे, आज भी कोई मतभेद नहीं है। हम हमारे वरिष्ठ और हम लोग बैठकर उसके ऊपर निर्णय लेंगे। पहले तो तीनों पार्टियां अपना अपना नेता चुनती है। अभी रिजल्ट ही आने का है। रिजल्ट आने के बाद सारे एमएलए को बुलाना पड़ता है, अपने अपने पार्टी का नेता चुनते हैं।
उसके बाद ये प्रक्रिया होती है, आप बिल्कुल चिंता मत करिए। মহারাষ্ট্রে তো 5 মাসে হাওয়া ঘুরিয়ে দিল বিজেপি, কিন্তু ঝাড়খণ্ডে কি হলো? হেমন্ত সোরেনের জেল যাত্রা কি সেখানে বিজেপির পাকা ঘুঁটি কাঁচিয়ে দিল? আদিবাসী সন্তানের গ্রেপ্তারিতে কি আদিবাসী সমাজে ক্ষুব্ধ? বিজেপির অন্তর্তদন্তে নিশ্চয়ই এই প্রশ্নটা প্রাধান্য পাবে, কিন্তু আদিবাসী সমাজ যে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা ফলাফলেই পরিষ্কার। তপশিলি জাতি অধ্যুষিত 28টি আসনের 27টিতেই বিজেপি হেরেছে। এটা শুধু হেমন্ত সোরেনকে নয়, স্বস্তি দেবে তৃণমূল কংগ্রেসকেও, কারণ জঙ্গলমহল এবং ডুয়ার্সে আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর, এবং এই দুই অঞ্চলে বিজেপির সংগঠন ভালো। বাংলাদেশি অনুপ্রবেশ ও তার জেরে আদিবাসী এলাকার জনবিন্যাস বদল, আদিবাসীদের অধিকারে বাংলাদেশিদের থাবা বসানো, এটাই ঝাড়খণ্ডে প্রচারের মূল ইস্যু ছিল বিজেপির। আহ্বান ছিল রোটি মাটি এবং বেটি। সেই স্লোগানে কান দেননি ঝাড়খণ্ডের মানুষ। বাংলাদেশি অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গেও ইস্যু করতে চেয়েছিল বিজেপি। হাতে গরম গুলশান কলোনির উদাহরণও রয়েছে সাম্প্রতিককালে, কিন্তু ঝাড়খণ্ডের দাগ না কাটা ইস্যু পশ্চিমবঙ্গে কি ছাপ ফেলবে, এই সংশয়টা তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নির্বাচনী মানচিত্র বলছে পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের আসনগুলিতে জিততেই পারেনি পদ্ম পার্টি। তার একটা প্রভাব জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে পড়তেই পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গকে ঘিরে একটা আদিবাসী সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছেন হেমন্ত সোরেন। হয়তো তাই তৃণমূল নেতারা ধন্যবাদ জানাচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমোকে। নিশ্চিতভাবে সোরেন সাহেবকে ধন্যবাদ জানাই যে এখনো মানুষ ওদের ওপর বিশ্বাস রেখেছে। ঝাড়খণ্ডে বাংলাদেশি বলে হাওয়া গরম করতে চেয়েছিল, এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল, কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ, সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি, তাই সেখানটায় আমরা জিতলাম। নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেপ্তার বিকাশ মিশ্র। এর আগে কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেপ্তার করেছিল সিবিআই। শুধু কয়লা পাচারই নয়, গরু পাচার মামলাতেও বিকাশকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। বিস্তারিত জানাবেন সহকর্মী সিজার, আমার সঙ্গে রয়েছেন সিজার। তবে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিকাশ মিশ্র, যাকে বিনয় মিশ্রর ভাই, যার নাম কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডে উঠে এসেছিল এবং তাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই, তিনি এই মুহূর্তে জামিনে রয়েছেন স্বাস্থ্যের কারণে, এবং তাকে কালীঘাট থানা গ্রেপ্তার করেছে মূলত নাবালিকার যৌন নির্যাতন, তাকে খুনের চেষ্টা এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই যিনি অভিযোগকারী এই গোটা ঘটনায়, তিনি বিনয় মিশ্রের স্ত্রী এখানে অভিযোগ করেছেন। অর্থাৎ এই গোটা ঘটনাটা ঘিরে কিন্তু যথেষ্ট রহস্য তৈরি হয়েছে। আজকে তাকে আলিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ নিজেদের হেফাজতে চাইবে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ধন্যবাদ। জেল মুক্তির পর কালই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল। সূত্রে খবর, কাল কালীঘাটে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেবেন অনুব্রত। জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি। তৃণমূলের জাতীয় স্তরে কি তবে গুরুত্ব বাড়ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি, সেই প্রশ্নই উঠছে।